আমি মীর আহসান আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন নিউজ শো নির্বাচিত খবরে। আজ দিনভর যে প্রধান খবর আলোচনার খোরাক জুগিয়েছে, যে খবরগুলো ভীষণ রকম জনগুরুত্বপূর্ণ, তেমন কিছু নির্বাচিত খবর আর খবরের নির্মোহ বিশ্লেষণ নিয়ে আমাদের এই আয়োজন। আর আজ আলোচনার জন্য পুরো সময় জুড়ে আমাদের সাথে স্টুডিওতে আছেন জ্যেষ্ঠ সাংবাদিক জনাব আকবর হোসেন। মিস্টার হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের নির্বাচিত খবরে। এছাড়াও এই আলোচনায় আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জুবাইদা নাসরিন। ডক্টর নাসরিন, আপনাকেও স্বাগত আমাদের এই নির্বাচিত খবরে। আপনারা এই রাতে আমাদেরকে সময় দিয়েছেন। এছাড়াও আমরা চেষ্টা করব এই আলোচনায় একাধিক সময় একাধিক অতিথিকে যোগ করে নিতে, জানবো তাদের মতামত আর বিশ্লেষণ। সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ, ভুল প্রশ্নের জন্য পূর্ণ নম্বর দেওয়ার ঘোষণা এবং দুর্যোগপূর্ণ এলাকায় নতুন করে পরীক্ষা নেওয়ার আশ্বাস। তারপরও থামছে না এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলন। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় তারা। আজ দ্বিতীয় দিনে তারা লং মার্চ করেছে সচিবালয় অভিমুখে। রাজধানীর অন্তত 5টি পয়েন্টে করেছে সড়ক অবরোধ। প্রশ্ন হলো, দুঃখ প্রকাশ, পূর্ণ নাম্বার দেয়া এবং নতুন করে পরীক্ষা নেয়ার আশ্বাস দেওয়ার পরেও কেন শিক্ষার্থীরা অনড় অবস্থানে রয়েছেন? জনদুর্ভোগ তৈরি করে এমন আন্দোলন থেকে কি অর্জন হচ্ছে? আর কেনই বা এই আন্দোলনকে ভিন্ন খাতে নেয়া কিংবা রাজনৈতিক ইন্ধন থাকার সন্দেহ উঠছে? আনতে চাই আলোচনার টেবিলে। এছাড়াও উগ্রবাদ ও চরমপন্থাকে প্রশ্রয় না দেয়ার প্রধানমন্ত্রীর আহ্বানকেও আনতে চাই আমাদের এই আলোচনার টেবিলে। তবে চলুন শুরুতেই শিক্ষার্থীদের আন্দোলনের প্রতিবেদনটি দেখে আসি। সরকার গঠনের পর প্রথমবার রাজপথে চ্যালেঞ্জের মুখে বিএনপি। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এইচএসসি পরীক্ষা নেয়া এবং শিক্ষামন্ত্রীর একটি উক্তিকে ঘিরে ক্ষুব্ধ শিক্ষার্থীরা। তারা চান শিক্ষামন্ত্রীর পদত্যাগ। এই দাবিতে দ্বিতীয় দিনেও রাস্তায় শিক্ষার্থীরা। পূর্ব ঘোষণা অনুযায়ী বুধবারে নির্ধারিত এইচএসসি পরীক্ষা শেষেই আন্দোলনে নামেন পরীক্ষার্থীরা। দুপুরের পর ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মিছিল নিয়ে সচিবালয়ের দিকে রওনা হন। তবে শিক্ষা ভবন প্রান্তে আগে থেকেই সতর্ক অবস্থানে ছিল পুলিশ। ব্যারিকেড ভেঙে মিছিল নিয়ে এগোতে না পেরে সেখানেই অবস্থান নেন শিক্ষার্থীরা। আমাদের ড্রিম, আমরা একটা ভালো ভার্সিটিতে পড়াশোনা করবো, দেন আমরা আমাদের ফিউচার করবো। কিন্তু এমন একটা পর্যায়ে এসে শিক্ষামন্ত্রীর এই ধরনের কার্যকলাপ সত্যি এটা একদম অকল্পনীয়। আমরা এইগুলা সত্যি নিতে পারি না। তো আমরা কি ল্যাবের গিনিপিগ ভাই? আমাদের উপর মন চাইলো আর একটা এক্সপেরিমেন্ট চালাই দিল। আপনার এক্সপেরিমেন্ট চালানো হলে আপনার ওইভাবে জিনিসটা প্রিপেয়ার করেন, ওইভাবে করেন, একটা ছোট থেকে জুনিয়র ব্যাচ থেকে চালু করেন। ওরা জুলাই বুইলা গেছে, ওরা 24শে জুলাই বুইলা গেছে। ওরা নিজের মতন লুডো খেলতে আছে। ওরা যে ছাত্র জনতার কারণে এখানে বসতেছে, ওরা সংসদে গেছে, ওরা এটা বুইলা গেছে। এর আগে একযোগে রাজধানীর সায়েন্স ল্যাব মোড়, উত্তরার বিএনএস সেন্টার, ইসিবি চত্বর, মিরপুর 10 নম্বর গোলচত্বর সহ বেশ কয়েকটি জায়গায় সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। বন্ধ করে দেওয়া হয় যান চলাচল। আন্দোলনকারীদের দাবি, শুধু দুঃখ প্রকাশ করলেই হবে না, শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে। দেশের শিক্ষামন্ত্রী তার স্টুডেন্টদেরকে ডিরেক্ট ফার্মের মুরগি বলতে পারে, সে আমাদের কি উন্নতি করবে? আমরা তো কিভাবে কষ্ট করে পরীক্ষার কেন্দ্রে আসে শুধু আমরা শিক্ষার্থীরাই জানি। শিক্ষামন্ত্রী না তো পরীক্ষামন্ত্রী, উনি তো পরীক্ষামন্ত্রী। ঠিক উনি পরীক্ষামন্ত্রী, শিক্ষামন্ত্রী না। দীর্ঘ সময় সড়ক আটকে বিক্ষোভ করলেও নির্বিকার ছিল পুলিশ। আন্দোলনকারীদের সড়ক থেকে সরিয়ে দিতে তেমন কোনো তৎপরতা চোখে পড়েনি। চলমান আন্দোলনের মধ্যে বুধবারের নির্ধারিত এইচএসসি পরীক্ষা নিয়ে সংশয় ছিল। আন্দোলন ফেলে শিক্ষার্থীরা পরীক্ষার হলে ফিরবেন কিনা তা নিয়েও ছিল প্রশ্ন। তবে এদিনের পরীক্ষা সুষ্ঠুভাবেই শেষ হয়, কিন্তু পরীক্ষা শেষে আবারও শুরু হয় আন্দোলন। বৃষ্টির ভিতরে পরীক্ষাটা নেওয়া হয়েছিল, এটা ঠিক হয়নি, কারণ এটার জন্য অনেক কষ্টভাবে পরীক্ষাগুলো দেওয়া হয়েছে। তো এটাই আমি এই জিনিসটা সমর্থন করি না। বাকি যে এই জিনিসটা সমর্থন করে, বাকিগুলো আমি সমর্থন করি না। আজকে পরীক্ষা রিটেনটা সহজ দিছে, ওরা জানি না, হয়তো ওই যে মিছিলের কারণে হয়তো ওরা আজকে কোশ্চেনটা সহজ করে দিছে, এটাই মনে হইতেছে। শহরের বিভিন্ন প্রান্তে যখন বিক্ষোভ চলছে, তখন এইচএসসি পরীক্ষা ও আন্দোলন ইস্যুতে সংসদে বিবৃতি দেন শিক্ষামন্ত্রী। বলেন, বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে কেউ পরীক্ষা দিতে না পারলে বিশেষ ব্যবস্থায় তাদের পরীক্ষা নেওয়া হবে, ভুল প্রশ্নে দেওয়া হবে পূর্ণ নম্বর। প্রতিকূল আবহাওয়া কিংবা সংশ্লিষ্ট অনিবার্য কারণে যারা চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা 2026 এর কোনো বিষয়ে অংশগ্রহণ করতে পারেনি, তারা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ইতিমধ্যে স্থগিত হওয়া সংশ্লিষ্ট বিষয়ে
অভিন্ন প্রশ্নপত্রে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত একই তারিখে ওই সময়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। পদার্থবিজ্ঞান প্রথম পত্র 6 নম্বর প্রশ্ন এবং 7 নম্বর প্রশ্নে যে ভুল হয়েছে তার জন্য পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়া হবে। শিক্ষার্থীদের নিয়ে যে মন্তব্যের কারণে আন্দোলনের শুরু তা নিয়ে মঙ্গলবার রাতেও সংসদের বৈঠকে দুঃখ প্রকাশ করেন শিক্ষামন্ত্রী। তাতেও আন্দোলন থামেনি। মনির মিল্লাত, ওয়ান নিউজ, ঢাকা। প্রফেসর জবেদা নাসরিন, আমি আপনার কাছ থেকে আলোচনাটা শুরু করতে চাই, একটু বুঝতে চাই আসলে ধরেন শিক্ষার্থীদের যা যা দাবি ছিল মোটা দাগে আমরা তা দেখতে পাচ্ছি সবই পূরণ হয়ে গেছে। দুঃখ প্রকাশ থেকে শুরু করে যা যা বলা দরকার শিক্ষামন্ত্রী সেগুলোই বলছেন। তারপরও কেন শিক্ষার্থীরা ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। অবস্থায় আছেন সেটা নিয়ে আপনার মন্তব্যটা জানতে চাইবো, কেন তারা এরকম করছেন। একই সঙ্গে 24-এর 5ই আগস্টের পর থেকে কি এটাকে লক্ষ্য করা যাচ্ছে যে শিক্ষার্থীরা কিছু হলেই একেবারে দলে বলে রাস্তায় নেমে আসছেন, ফলে কি তাদের মধ্যে একটা অসহিষ্ণুতা বা তাদের মনস্তত্ত্বে কি কোনো পরিবর্তন ঘটেছে আসলে কিনা? ধন্যবাদ। আসলে একটু আগে আমরা একটু অনানুষ্ঠানিকভাবে আলাপ করছিলাম যে কয়েকটি ভাগে আমি বিষয়টিকে দেখতে চাই। একটি হলো যে এরকম একটি সিচুয়েশনের পরীক্ষা যেটি আমরা সকল মহলে আলোচিত হয়েছে, যে শুধু পরীক্ষার্থী তো আমাদের এখানে নানা রকমের পাটাতন আছে মানুষের, অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, লিঙ্গীয়। তো এরকম একটা পরিস্থিতিতে এক একজনের অভিজ্ঞতা। পরীক্ষা তো শুধু বইয়ের বিষয় না, মানসিক, শারীরিক, অর্থনীতি অনেক কিছু এটির সঙ্গে জড়িত। দেখুন, তো সেখানে কারো যে পানি দেখেই তো অনেকের মানে মানসিক অবস্থা একটু ভয় ঢুকে যায়, আমি কিভাবে যাবো এখন। আমরা দেখেছি অনেক জায়গায়, বিশেষ করে কুমিল্লা এবং চট্টগ্রাম অঞ্চলে দেখেছি ছোট ছোট নৌকা, মানে বালতি, মানে বড় গামলার মধ্যে পরীক্ষার্থীকে নিয়ে যাওয়া হচ্ছে। তো এগুলো কিন্তু একটা প্রেশার তৈরি করে, পরীক্ষার ফলাফল এটির উপর নির্ভর করছে। কিন্তু শিক্ষামন্ত্রী যেভাবে রিয়াক্ট করেছেন সেটাও কাঙ্ক্ষিত না, কারণ আমরা একটা মানবিক শিক্ষাকে আসলে দেখতে চাই। তো শিক্ষা কার জন্য, কেন মানবিক শিক্ষা? শিক্ষা দর্শনের একটা গুরুত্বপূর্ণ জায়গা মানবিক শিক্ষা। তো সেক্ষেত্রে আসলে একটা সিচুয়েশন, এটা ভুল হতে পারে সেটার ক্ষেত্রে, এবং সেটা কিন্তু যে অ্যাপ্রোচে হ্যান্ডেল করা দরকার ছিল আমার বিবেচনায় সঠিকভাবে সেটা হয়নি, যে কোনো কারণে সেটি হয়নি। এখন দ্বিতীয় যে বিষয়টি এসছে, তাহলে শিক্ষার্থীরা, আমারও কিন্তু শিক্ষা ব্যবস্থাপনার সঙ্গে জড়িত একজন হিসেবে মনে হচ্ছে যে শিক্ষার্থী কালকে তারা পরীক্ষা, আজকে তারা রাস্তায়। হ্যাঁ, এখন জনদুর্ভোগের পাশাপাশি প্রধান দুর্ভোগের শিকার নিজেরাই কিন্তু, কারণ তাদের পরের দিন পরীক্ষা। এখন এটির একটা যে প্রেক্ষাপট যদি বলেন, গত 2024-এর পর থেকে আমরা দেখেছি যে শিক্ষার্থীরা পড়াশোনা, আমরা আন্দোলন করেছি, আমরা এখন পরীক্ষা দেব না, অটো পাস চাই, আমরা কিছু হলে আমরা এখন মানে আমাদের এই পরীক্ষা এরকম করতে হবে। একটা বিশ্বাস উঠেছে শিক্ষার্থী বান্ধব প্রশ্ন করতে হবে। আচ্ছা, হ্যাঁ, তো এখন আমি কিন্তু একটু শঙ্কিত হয়ে পড়ছি শিক্ষার্থী বান্ধব প্রশ্ন আসলে কি। হ্যাঁ, এবং তার মানে কি আমাদেরকে শিক্ষার্থীদের পাশ করেই দিতে হবে? তার মানে কি আমরা শিক্ষার্থীরা আগেই প্রশ্ন চাইবে? তার মানে কি শিক্ষার্থীরা বলে দিবে যে আমাদেরকে এই প্রশ্ন করতে হবে, আমরা সেটির উত্তর দেব? না হলে কি শিক্ষার্থীরা অনেকটা, যেমন অনেকে বলছে যে শিক্ষার্থীরা তো আসলে মনে করছে যে না, আমাদের কোনো পড়াশোনার দরকার নেই, আমরা সার্টিফিকেট এবং পড়াশোনা দুটো কিন্তু ভিন্ন বিষয়। আমার কাছে মনে হচ্ছে এই যে একটা দর্শনের মধ্যে কোথাও কোথাও একটা বোঝাপড়া, একটা বিশাল শূন্যতা, বিশাল ফারাক কিন্তু দেখা যাচ্ছে। শিক্ষা দর্শন বলতে আমরা যখন একটা সার্টিফিকেটকে বুঝি, তখন কিন্তু শিক্ষার্থীরা ওই সার্টিফিকেট আমি কিভাবে পাবো, সার্টিফিকেট আমাকে দেওয়া হচ্ছে না কেন, এবং এই যে শিক্ষার্থী বান্ধব প্রশ্ন, কিংবা আপনার এই যে আমরা পরীক্ষা দিব না, এই যে একটা শিক্ষার্থীরা রাস্তার কিন্তু একটা বড় রকমের যেটি হয়তো মুখে বলছে না, কিন্তু তারা হয়তো চাচ্ছে যে তাদেরকে ওই যে এর আগের বছর আমরা দেখেছি অটো পাসের একটা বিষয় এসেছে যে আমরা যা চাই তাই করতে হবে। এবং এইটা কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে মানে সামগ্রিক অর্থে শিক্ষার একটা কোথাও একটা দৈন্যতা চোখে, মানে খুব ভয়ঙ্করভাবে, ভীষণভাবে কিন্তু আমাদেরকে, মানে এটা ব্যথার বিষয় না, এটা দুশ্চিন্তার বিষয়। হ্যাঁ, তো সেই জায়গা থেকে শিক্ষার্থীদের এই আন্দোলনকে সমর্থন অসমর্থনের পাশাপাশি আমি মনে করছি যে কালকে যার পরীক্ষা সে আজকে আন্দোলন করছে, এবং তার আন্দোলনের হলো যে শিক্ষামন্ত্রীকে, যদি আমরা মনে করছি যে শিক্ষামন্ত্রী যে কথাটি বলেছে সেটা হলো এটা হয়তো সঠিক ছিল না, কিন্তু আপনার
যেভাবে উনি মানবিক শিক্ষার যে জায়গাগুলো থাকবে, যে এরকম সিচুয়েশন পরবর্তীতে হলে পরীক্ষা না দেওয়ার ঘোষণা এবং শিক্ষার্থী, কিন্তু বিষয় হলো যে সামাজিক প্রেশারে উনি দুঃখ প্রকাশ করেছেন এবং কিছু একটা অসামঞ্জস্যতা দেখা যাচ্ছে। আমার কাছে মনে হচ্ছে যে এই যে বলা হচ্ছে যে এই ধরনের সিচুয়েশন অথবা কোনো আপনার সংকটকালে বা কেউ কিছু বললে তখন পরীক্ষা আবার নেবে, এগুলো কিন্তু একটু ফাঁক আছে, হ্যাঁ, যে তাহলে কোন কোন সময়ে পরীক্ষা আবার নেওয়া হবে। এখন আমি বললাম যে আমার পারিবারিক সমস্যা হয়েছে, আমি যেতে পারি, তাহলে কি সেটা আমলে নেবে? এখন এই শিক্ষার্থীদের যদি আপনি এগুলো খোলাসা করে না বলেন, তাহলে তো আরেকটা বিষয়, তো আপনি তো তখন ঘোষণা দিয়েছিলেন এরকম। ওকে, এই জায়গা থেকে আমি একটু আকবর হোসেনের ব্যাখ্যাটা বা বিশ্লেষণটাও শুনতে চাইবো। যে ধরেন প্রফেসর নাসরিন যেভাবে বলছিলেন যে শিক্ষামন্ত্রীর যে কথার বিষয়টা আসছে সামনে, সম্ভবত ফার্মের মুরগির যে বক্তব্যটা কোড আন কোড, সেই বিষয়টা যখন সামনে সোশ্যাল মিডিয়াতে এসছে, সেটাও কি প্রপার ওয়েতে এসছে কিনা, মানে সেটা একটা কনভারসেশন ছিল, সেটা লিক করে দিয়ে সামনে নিয়ে আসা, ফলে এই বিষয়টা তিনি দুঃখ প্রকাশ করলেন, ফলে আবার ওই একই প্রশ্ন হচ্ছে শিক্ষার্থীরা কেন এত অসহিষ্ণু হচ্ছে, এবং স্পষ্টত একটা দুভাগ আপনি লক্ষ্য করেন কিনা এর মধ্য থেকে, যে এক ভাগ কিন্তু ইতিমধ্যে আমি দেখাবো কিছুক্ষণের মধ্যেই, যে আমরা র্যান্ডমলি অনেকের সাথে কথা বলেছি, তাদের মধ্যে এক ধরনের এই পক্ষ আর ওই পক্ষ তৈরি হয়েছে। আগে আমরা প্রথম বিশ্লেষণটা শুনে নেই। আচ্ছা, প্রথম বিষয় হচ্ছে, দেখুন, যখন কোনো প্রবলেম তৈরি হয়, মানে এটা একটা লেসন, মানে এখান থেকে আমরা কি শিখলাম? এখান থেকে আমরা শিখলাম যে এই যে সময়টাতে পাবলিক পরীক্ষা হয়, এই সময়টা বাংলাদেশে ভরা বর্ষাকাল, তাই না? এখন আমাদের ওয়েদার ফোরকাস্ট কি বলে? আমরা যেদিন বৃষ্টিটা দেখলাম, আমরা কিন্তু বাংলাদেশে আমাদের কিন্তু ওই রকম আমরা মানে সাধারণত ওয়েদার ফোরকাস্ট দেখে আমরা আমাদের ডে টু ডে অ্যাক্টিভিটি আমরা ঠিক করি না, যেটা ইউরোপে করে, ব্রিটেনে করে। আপনি দেখবেন যে তারা প্রতিদিন বাসা থেকে বের হওয়ার আগে ঘন্টায় ঘন্টা ওয়েদার ফোরকাস্ট চেক করে যে কখন বৃষ্টি হবে, সেটার সঙ্গে তারা তাদের জীবনযাত্রাটাকে অ্যাডজাস্ট করে ফেলে। তা আমাদের তো সেই প্র্যাকটিস নাই। কিন্তু যেহেতু আমরা এই মানে একটা ভরা বর্ষার সময় একটা পাবলিক পরীক্ষা হচ্ছে, যে কোনো সময় একটা বড় দুর্যোগ হতে পারে, এবং এবার যেটা হয়েছে বিভিন্ন জায়গায়, এটা কিন্তু দুর্যোগ, বেশ বড় আকারের দুর্যোগ। মানে চট্টগ্রাম বিভাগের একটা বড় অংশ পানির নিচে চলে গেছে, এবং আমরা কিন্তু তার আগের দিনও জানতাম না যে এই পরিমাণ বৃষ্টিপাত হবে। তাহলে এখন আমি আশা করব যে নেক্সট ইয়ার থেকে গভর্নমেন্ট ওয়েদার ফোরকাস্টগুলো দেখবে। এখন যেহেতু পরীক্ষাটা আগের রাতে এটাকে স্থগিত করা হয়নি, অন দ্য ডে ওই দিন এসে পরীক্ষাটাকে স্থগিত করাটা এটা কঠিন ব্যাপার ছিল। তখন অলরেডি শিক্ষার্থীরা হলমুখ, তাহলে ব্যবস্থাটা আগে নেওয়ার দরকার ছিল, বা এটার একটা স্ট্যান্ডিং অর্ডার থাকার দরকার ছিল, যে আমরা এই ধরনের পরিস্থিতি হলে আমরা কি করব। যেহেতু আমাদের কোনো স্ট্যান্ডিং অর্ডার নাই, যার কারণে শিক্ষার্থীরা হলমুখী হয়েছে। এবং দেখেন, আসলে যার যার সমস্যাটা সেই বুঝবে। একজন পরীক্ষার্থী যখন এতটা পানি ভেঙে এসে কোমর পানি গলা পানি করে সে হলে পৌঁছচ্ছে, আমরা তো দেখেছি না যে এরকম, তার কাছে কিন্তু এটার অর্থ ভিন্ন রকম। আমি যেভাবে ইন্টারপ্রেট করব আর সেই বিষয়টাকে যেভাবে অনুধাবন করবে, দুইটা কিন্তু দুই রকম। হ্যাঁ, সো আমার কাছে যেটা আমি মনে করি যে আমাদের নেক্সট ইয়ার থেকে সতর্ক হওয়া উচিত, যে এই সময়টাতে আমরা পরীক্ষা নিচ্ছি, এখানে আমাদের ওয়েদার সিচুয়েশনটা আমাদের কি থাকবে, এটা হচ্ছে প্রথম কথা। সেকেন্ড থিং হচ্ছে, আপনি বললেন যে শিক্ষামন্ত্রী যে কথাটা বলেছেন, এটা একটা প্রাইভেট কনভারসেশন ছিল, মানে উনি একটা মিটিংয়ে বলেছেন, এবং সেটাকে উনি কিন্তু এটা কোনো পাবলিক স্টেটমেন্ট দিয়ে বলেন নাই। যাই হোক, মিটিংয়ে বললেও যখন এটা লিক হয়ে যায়, তখন সেটা একটা ভিন্ন অর্থ দাঁড়ায়। এমন যদি হতো যে উনি একটা প্রেস কনফারেন্স করে বা একটা স্টেটমেন্ট দিয়ে উনি বলেছেন যে এরা ফার্মের মুরগি, 2 ফোঁটা বৃষ্টি পড়লেই অসুস্থ হয়ে যায়, তাহলে সেটাকে একভাবে দেখা যেত। এখন তারপরও এর মাধ্যমে বোঝা গেল যে ওনার দৃষ্টিভঙ্গিটা কি, মানে বাচ্চাদের প্রতি আর কি। তো এটাকে আসলে এখন, হ্যাঁ, তাদের হয়তো গায়ে লেগেছে, এটাকে অস্বীকার করা যাবে না। কিন্তু আমি যে প্রশ্নটাতে আসতে চাই, এই যে আপনাদের যে রিপোর্টটা আমি দেখলাম, বা আমি আরো সোশ্যাল মিডিয়াতে ফলো করলাম, সচিবালয় অভিমুখে যে মিছিলটা যাচ্ছে, এখানে শিক্ষার্থীর চেয়ে সাংবাদিকের সংখ্যা বেশি। আপনারা যদি এটা আমাকে এখন দেখান, আমি এখন গুণে দেখাতে পারবো। নিশ্চয়ই। তাহলে আমি এক কাজ করে, এই ফাঁকে এক কাজ করে, এই সংবাদটি যিনি দিনভর এই আন্দোলনের সাথে থেকেছেন, কভার করেছেন আমাদের সহকর্মী ইশতিয়াক ইমন, তাকে বরং আমরা আমাদের সাথে আন্দোলনের এই আলোচনা যোগ করে নিই। এবং একই সঙ্গে আমরা এইটাও চেষ্টা করি আমাদের সাথে এই আলোচনায় ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতার বিভাগের শিক্ষক সাইফুল আলম চৌধুরী, তাকেও যোগ করে নিই। ইশতিয়াক ইমন যেহেতু আছে, আপনি যখন প্রশ্ন তুললেনি, তাহলে ইশতিয়াক ইমনের কাছ থেকে তিনি দেখেছেন, আপনি যদি জানার থাকে সেটা নিশ্চয়ই জানবেন। এবং আমি একাই আরও জানতে চাইবো যে যেটা তুলছিলেন আসলে আকবর হোসেন, যে সেখানে আসলে শিক্ষার্থীরা যারা আন্দোলন করেছেন, তাদের থেকে আসলে সাংবাদিকদের সংখ্যাই
বেশি ছিল এবং আমার জানা মতে গণমাধ্যমে দেখেছি যে সাংবাদিকদের সাথে এক ধরনের বিব্রতকর অবস্থাও তৈরি হচ্ছে। এই প্রসঙ্গগুলো একটু খোলাসা করবেন। আকবর হোসেন যেটা জানতে চাইছেন, একই সঙ্গে যখন এতগুলো সড়ক অবরোধ করে আন্দোলন চলছে তখন আসলে পুলিশের ভূমিকাটা কেমন ছিল? ইশতিয়াক ইমন। ধন্যবাদ হিমেল। আসলে আমরা দিনভরই এই সংবাদের সাথে ছিলাম, আমাদের আরও বেশ কয়েকজন সহকর্মী যুক্ত ছিলেন বিভিন্ন পয়েন্ট থেকে, এবং আমরা দেখলাম যে প্রথমে তারা কোনো কর্মসূচি নেই, সকাল থেকে তারা দুপুরের পরে নামবেন এরকম একটি জায়গাতে অনড় ছিলেন। আমরা বেলা 11:30 নাগাদ তাদের সেই কর্মসূচি পেলাম যে তারা বেলা 1:30টা থেকে এই কর্মসূচি নিয়ে রাজধানীর 4টি পয়েন্ট এবং এর বাইরে আরও 7টি পয়েন্ট বিভিন্ন জেলা এবং বিভাগীয় পর্যায়ে এই 11টি পয়েন্টে তারা নামবেন এরকম একটি বার্তা আমাদের কাছে গণমাধ্যমে আসে। তারপরেই আমরা আসলে সেই স্পটগুলোতে যাওয়ার চেষ্টা করি এবং সেখানে আমরা সায়েন্স ল্যাবরেটরি, মানিক মিয়া অ্যাভিনিউ, উত্তরা বিএনএস সেন্টার এরকম জায়গাগুলোতে যখন আমরা সবাই গেলাম এবং সচিবালয়ে, তখন দেখলাম যে হ্যাঁ তারা আসলেই রাস্তায় নেমেছেন এবং সেই সংখ্যাটা আসলে গতকালের তুলনায় অনেক কম। এবং আমি সচিবালয়ে ছিলাম, সচিবালয়কে ঘিরে বেলা 1টার দিক থেকেই আমি দেখলাম যে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হচ্ছে। শিক্ষা ভবনের যে কর্নারটা আছে, নিশ্চয়ই আকবর ভাই বা হিমেল ভাই আপনারা চিনবেন বা দর্শকরাও জানেন, ঠিক ওই পয়েন্টেই পুলিশ এক ধরনের একটা ব্যারিকেড তৈরি করার চেষ্টা করলেন এবং ডিএমপির ঊর্ধ্বতন অনেক কর্মকর্তারা আসলেন। পুলিশের যে ধরনের আন্দোলন বা এরকম কর্মসূচি ঠেকানোর জন্য যে সকল সাজোয়া যান রয়েছে সেগুলো নিয়ে আসা হয়েছে। এরপরে বেলা 2:45টার দিকে কয়েকজন হাতে গোনা শিক্ষার্থী আসলেন, 5 থেকে 7 জন। তাদের সাথে আমাদের যখন কথা হলো, এছাড়া মুঠোফোনে আমরা যোগাযোগ করেছি তারা আসলে এই লং মার্চ কর্মসূচিতে সচিবালয়ে আসবেন কিনা, তখন তারা জানিয়েছেন 3:30 নাগাদ তারা আসবেন। এরপরে তারা সেই সায়েন্স ল্যাবরেটরি থেকে রওনা দিয়েছেন একটি মিছিল নিয়ে, তারা দোয়েল চত্বর হয়ে টিএসি হয়ে তারপরে তারা সচিবালয়ের সামনে যখন এসেছেন তখন তারা সংখ্যায় সর্বোচ্চ 35 থেকে 40, এর বেশি নয়, মানে এটি আরও কম হতে পারে কিন্তু 40-এর বেশি হবে বলে আমার কাছে মনে হয়নি। কিন্তু সাথে সাথে মাল্টিমিডিয়া রিপোর্টার, টেলিভিশন রিপোর্টার, পত্রিকা সব মিলিয়ে সেই সংখ্যাটা হবে 100+, অর্থাৎ 100-র উপরে সাংবাদিক ওই জায়গাটাতে জড়ো হয়েছে। তখন যারা এসেছেন তারা এসেই একটি বাধার মুখে পড়েছেন, অর্থাৎ পুলিশের এক ধরনের ব্যারিকেড তৈরি করা হয়েছে। পুলিশ 2টি ব্যারিকেড তৈরি করেছে, যদি কোনো কারণে প্রথমটি ভেঙে ফেলা হয় তাহলে দ্বিতীয়টি দিয়ে তারা ঠেকাবেন। কিন্তু তারা সংখ্যায় এত কম ছিলেন যে তারা আসলে ব্যারিকেডের সামনে এসে টেলিভিশনে ইন্টারভিউ দেওয়া শুরু করলেন, পত্রিকা মাল্টিমিডিয়াতে তারা বিভিন্ন রকম ইন্টারভিউ দেওয়া শুরু করলেন। তখন আসলে আমাদের কাছে একটু ইন্টারেস্টিং বিষয় মনে হয়েছে যে আসার পরে এক একজন এক এক রকমের কথা বলছেন। তারা কেউ বলছেন 6 দফা কর্মসূচি, কেউ বলছেন 1 দফা কর্মসূচি। 1 দফা কর্মসূচিতে তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাইছেন, কারণ তাদেরকে নিয়ে কটূক্তিমূলক বক্তব্য করেছেন বা বিদ্রুপমূলক মন্তব্য করেছেন। এর বাইরে শিক্ষামন্ত্রী তার দায়িত্বের জায়গা থেকে যে সকল কথা বলেছেন গতকাল সংসদে, যে 2 বছর আগে এই প্রশ্ন ঠিক হয়েছে, 2 বছর আগে এই কারিকুলামই তাদের ছিল না, অর্থাৎ শিক্ষার্থীদের পক্ষ থেকে এক ধরনের অভিযোগ ছিল। কেউ 6 দফার কথা বলেছেন, কেউ 1 দফার। আমরা আসলে গণমাধ্যম কর্মীরা তখন বিভ্রান্ত হয়ে পড়েছিলাম যে আসলে তারা কোন দফার মধ্যে আছে। এটি যাচ্ছিল এরকম প্রায় 1 ঘন্টার সময় অতিবাহিত হয়েছে। আপনার জায়গা থেকে পরিষ্কার, আপনার জায়গা থেকে পরিষ্কার আপনি থাকুন, আমি আবার আসবো আপনার কাছে, আবারও আসবো। আকবর হোসেন, এই জায়গাটা পরিষ্কার হলাম যে আবার এটাও একটা নতুন হলো যে একজন কনফিউশন তৈরি হচ্ছে কয় দফা আসলে স্ক্যাটার্ড হতে। ইশতিয়াক ইমন যেটা বললেন এটা একদম পরিষ্কার করেই তো উনি বললেন, এর বাইরে আর আসলে তেমন কিছু বলার নাই। এবং আমি যেটা টিভিতে যা দেখলাম এবং উনি যা বললেন, আমার ধারণা আমি একটু বাড়িয়ে বলেছিলাম, উনি সেটাকে আরো ক্লিয়ার করলেন আর যে আন্দোলনকারী যদি 35-40 জন হয়, সাংবাদিকের সংখ্যা সেখানে 100। যাক, সাংবাদিকরা তো যাবেনই, এটা তাদের ডিউটি, তারা কভার করবে, বিভিন্ন মিডিয়া থেকে গেলে সেটা হবে। কিন্তু ব্যাপার হচ্ছে ওইটা যে এখানে কয়জন আন্দোলন করছে। এবং আপনি যদি গতকালের আন্দোলনও দেখেন, গতকালকার আন্দোলনটা ইশতিয়াক ইমন জানবেন যে মানিক মিয়া অ্যাভিনিউতে যে ঘটনা ঘটেছে, বাসের মধ্যে ঢুকে যাত্রীদেরকে হয়রানি করা এবং সেখানে মারামারি করা, তো এই কাজটা কিন্তু ওখানে যারা করেছে এরা কেউ কিন্তু শিক্ষার্থী না। এটা কিন্তু ভিডিও ফুটেজ আছে, বিভিন্ন মিডিয়াতে আছে, সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখবেন। তাহলে এই কাজটা কে করলো? এবং আমরা দেখলাম যে ইন্ডিয়াতে অবস্থানরত আওয়ামী লীগের কয়েকজন নেতা সাথে সাথে পোস্ট করলেন যে এই আন্দোলন চলবে শিক্ষার্থীদের, আমরা তাদের সঙ্গে আছি। এর মধ্যে একজন ছিলেন যে গাজীপুরে একসময় মেয়র ছিলেন, জাহাঙ্গীর আলম বা জাহাঙ্গীর হোসেন হোয়াটএভার, তো উনিও একটা পোস্ট দিলেন, আমি দেখলাম, আমি ফলো করছিলাম আর কি। তাহলে এখন বুঝতে অসুবিধা হচ্ছে না
যে আসলে ব্যাপারটা কি। ওকে, আপনি মনে করছেন এক ধরনের ইন্ধন আছে। আমি জুবাইদা নাসরিনের কাছে এটা জানতে চাইবো এবং একই সঙ্গে আমরা এই আলোচনায় আমাদের সাথে সাইফুল আলম চৌধুরীকেও যোগ করে নিই। পাশাপাশি আমরা বলছিলাম র্যান্ডমলি আমরা স্টুডেন্টদের সাথে কথা বলেছি, অভিভাবকদের সাথে কথা বলেছি, শিক্ষাবিদদের সাথে কথা বলেছি। তারা আসলে এটাকে কিভাবে দেখছেন, তাদের মধ্য থেকে এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া আমরা পেয়েছি। তারা মনে করছেন যে হ্যাঁ, এক ধরনের এই পক্ষ ওই পক্ষ তৈরি হয়েছে, ফলে তাদের বক্তব্যটাও শুনি, পাশাপাশি আমাদের অতিথিদের বিশ্লেষণও শুনবো। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। আমার বক্তব্যটা শুনি। কি 20 মার্ক ফ্রি দেওয়া, 50 মার্কের মধ্যে একটা 20 মার্ক ফ্রি দেওয়া, কি কেমনি এটা একটা বাংলাদেশ শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করবে যেখানে 20টা মার্ক ফ্রি? পড়ালেখার মানে কোনো খবর নেই, পরীক্ষার মানে হার্ড করতেছে, তাও হার্ড কি ভুল করতেছে সব। পরীক্ষার মাঝখানে এই আন্দোলনটা যে করা হয়েছে ওইটা তেমনটা যৌক্তিক ছিল না। যারা পরীক্ষা দিতে পারে নাই তাদের জন্য পরীক্ষাটা আবার নেওয়ার ব্যবস্থা করা, যেটা বইয়ে নাই সেটা দিতে বাচ্চাদের। 3 ঘন্টা বসে ছিল মানে ড্রেস ভিজানিয়া, তখন শিক্ষামন্ত্রী কোথায় ছিল? অটোপাস কোনো সমাধান নয়, অথবা শিক্ষার্থীদের বিশৃঙ্খল আন্দোলন কোনো সমাধান নয়। বলা হচ্ছে যে এখন এটার ক্ষতিপূরণ হিসাবে যে এখন সহজ করে দেখতে হবে, নম্বর বেশি করে বাড়ায় দিতে হবে, এই দাবিটা অযৌক্তিক। উনি টেলিফোনে মনে হয় কথা বলতেছিলেন, তো আমার প্রথম কথা হলো ওনার একটা মাননীয় মন্ত্রীর টেলিফোনের বক্তব্য ফাঁস হয় কেন, কিভাবে ফাঁস হয়? তার মানে কি এর মধ্যে কি কোনো ষড়যন্ত্র আছে যে ওনার বক্তব্যটা ফাঁস করে সামনে একটা ইস্যু নিয়ে এসে একটা কিছু করার? নেই তাদের কাছে। সার্বিক দিক বিবেচনা করে, তথ্য পর্যালোচনা করে মনে হয়েছিল চট্টগ্রাম শিক্ষা বোর্ড ব্যতীত বাকি সব এলাকায় পরীক্ষা নেওয়ার মতন পরিবেশ আছে এবং প্রতিবেদনগুলিও এরকমটাই ছিল রিটেন। গত 13 তারিখে দুর্যোগের মধ্যে যারা পরীক্ষা দিয়েছে আজকেও তারা পরীক্ষা দিয়েছে। তাহলে এই যে আন্দোলনটা, এটা কেমনি, কোথা থেকে কিভাবে হচ্ছে, আসলে কি উদ্দেশ্য হচ্ছে, এটা আমার কাছে ক্লিয়ার মনে হচ্ছে না। প্রফেসর নাসরিন, আমি একটু সহকর্মী আকবরের সঙ্গে একটু দ্বিমত পোষণ করছি। কোন জায়গায়? একটু দেখুন, এটা কিন্তু একটা ধারাবাহিক বিষয় বাংলাদেশের রাজনীতিতে, সংস্কৃতি হিসাবে এখন এস্টাবলিশড হয়ে গেছে। কোন আন্দোলন হলে আমরা যে এটা একটা অপোজিশন বা একটা ষড়যন্ত্র তত্ত্বের মধ্যে দিয়ে এটাকে আমরা দেখতে চাই। এখন এই দেখা দেখি সমস্যাটা কোথায়, সেটি হলো আমরা যখন এটাকে আগেই ধরে নিচ্ছি এটা একটা ষড়যন্ত্রের অংশ, এটা কেন আন্দোলনটা হচ্ছে, কারণ এটার পেছনে নানা রকম উস্কানি আছে, তখন ওটা হলো কি একটা মানে যোগাযোগহীনতা তৈরি হয়। যোগাযোগহীনতার কেন হচ্ছে? কারণ আপনি আন্দোলনকারী 50 জন হতে পারে, 20 জন হতে পারে। আমার মনে আছে গত জুলাইয়ে যখন আমরা আন্দোলন শুরু করেছিলাম তখন কিন্তু শিক্ষকরা আমরা যখন দাঁড়িয়েছি তখন কিন্তু কম সংখ্যক ছিল, কিন্তু তখনও সাংবাদিকরা অনেক ছিলেন। এখন বলতে পারেন জুলাইয়ের এটা একরকম না, কিন্তু আমি মনে করি যে ধরেন রাইট আছে মানুষের আন্দোলন করার, যে কোনো কিছু প্রতিবাদ করার, যে কোনো কিছুর আপনার একটা রিফ্লেকশন তৈরি করার। এখন যখন আপনি আগেই এটার মধ্যে দিয়ে ষড়যন্ত্র তত্ত্ব দেখছেন, তখন যে খামতিগুলো উঠে আসছে সেটি হলো যে আসলে সরকারি দিক থেকে এগুলোকে কতটা আমলে নেওয়া হচ্ছে সেই প্রশ্নটা থেকে যাচ্ছে। দ্বিতীয়ত হলো যে ধরেন আমরা দেখছি প্রতিদিনই প্রশ্ন ভুল আছে। এই প্রশ্ন ভুলের ক্ষেত্রে কয়েকটা ধাপ আছে। একটা হলো ছাপার ভুল, আপনি 3-এর জায়গায় 5 আসলো, 2-এর জায়গায় 1 আসলো, আরেকটা হলো প্রশ্নে ভুল। হ্যাঁ, তো এখন প্রতিদিনই বলছে যে প্রশ্নে ভুল তাকে নাম্বার দিয়ে দেওয়া হবে। এখন আমার এক বন্ধুর ছেলে, ও কিন্তু প্রশ্ন ভুল থেকে এটা অ্যাটেন্ডই করেনি, বলেছে এটা যেহেতু ভুল আছে। এখন সে বলছে ওমা তার নাম্বার দেওয়া হচ্ছে, তাহলে তো আমি এটা দিই নাই ভয়ে। এখন এগুলো কিন্তু প্রেশার তৈরি করে স্টুডেন্টদের মনোজগতে। হ্যাঁ, এখন তাহলে সে ধরেই নিচ্ছে তাহলে পরবর্তী প্রশ্ন এরকম ভুল আসবে, আমি তাহলে ওইটাই অ্যাটেন্ড করবো, তাহলে কারণ তাহলে আমি পুরো নাম্বারটা পাবো। এখন বিষয়গুলো কিন্তু বিক্ষিপ্তভাবে দেখার সুযোগ কিন্তু কম। বিষয়গুলো কিন্তু আমার কাছে আমার একটা হচপচের পার্ট হয়ে যাচ্ছে। কেন হচপচের পার্ট? যে আপনার এই যে টেলিফোন ফাঁস, এগুলো কিন্তু আগের আমলেও হয়েছে। হ্যাঁ, এখন তারপরে যে ষড়যন্ত্র তত্ত্ব, এগুলো আগের আমলেও ছিল। তাহলেও আপনার শিক্ষার্থীদের সঙ্গে আপনি কথা শুনবেন, আপনি তাদেরকে ফেরত নেবেন একটা সমঝোতার মধ্য দিয়ে, যে তোমাদের এখন দেখুন আমরা বলছি পুলিশ কি করেছে, জনদুর্ভোগ হচ্ছে, স্টুডেন্টরা বা কতজন স্টুডেন্ট ছিল, এই স্টুডেন্ট কি স্টুডেন্ট না সেটি পরীক্ষা করার দায়িত্ব সরকারেরই। আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম বা সাংবাদিকরা মানে এই যে বলছি আমরা যে কতজন স্টুডেন্ট ছিল, সেটাও কিন্তু সরকারের দায়িত্ব যে তাদের স্টুডেন্টকে কার্ড যাচাই করা। এখন
এই যে শিক্ষার্থীদেরকে ঘরে ফেরানো, আমি ধরে নিচ্ছি তারা স্টুডেন্ট না, যুক্তি আপনার তর্ক যুক্তিতে, তাহলে স্টুডেন্ট না হলে তোমরা কেন স্টুডেন্ট না হয়ে আন্দোলনে আসছো? যে কোনো আন্দোলন সরকার ইনভলভ হয়ে নেগোসিয়েশন করবে, আমরা কিন্তু এটা সবসময় দেখে মানে এটা একটা খামতি আছে কিন্তু সরকারের দিক থেকে, যে কোনো সরকারই তাই করছে না। ষড়যন্ত্র তত্ত্বের প্রথম খামতি হলো যে আন্দোলনকে ষড়যন্ত্র হিসেবে পাঠ করে সেটার সঙ্গে একটা সংযোগহীনতা তৈরি করা। ওকে, হ্যাঁ, যেটা কিন্তু পরবর্তীতে নানা রকমের গুজব বলেন, যেটা বলেন সেটা নানা রকমের ভিত্তি তৈরি করার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করে। প্রফেসর নাসরিন, আমি এই জায়গায় একটু বিরতি নিতে চাই। বিরতি নেবার পর ফিরে এসে সাইফুল আলম চৌধুরীর কাছ থেকে তার বিশ্লেষণটা একটু শুনতে চাইবো নিশ্চয়ই। আপনাদের দুজনের কাছ থেকে দু ধরনের মন্তব্য পেয়েছি, জানি না সাইফুল আলম চৌধুরী কি মন্তব্য করবেন। আমি বিরতির পর ফিরে এসে উনি এটার মধ্যে কোনো ষড়যন্ত্র খুঁজে পান কি না অতীতের মতো, সেটা একটু তার বিশ্লেষণ শুনবো। তবে তার আগে নেব ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পর। আবার আমন্ত্রণ নির্বাচিত খবরে। এবার যেতে চাই সাইফুল আলম চৌধুরীর কাছে। সাইফুল আলম চৌধুরী, আপনি নিশ্চয়ই শুনছিলেন আলোচনায় যখন আমরা করছিলাম, তখন ধরেন এই যে ভুয়া আইডি কার্ড নিয়ে অনেকের সামনে আসা বা এইচএসসি পরীক্ষার্থী নন এমন অনেককেই আন্দোলনে আসা, পুলিশকে মারতে যাওয়া বা কিংবা সাংবাদিকদের সাথে এক ধরনের ধস্তাধস্তির ঘটনা, নানান প্রেক্ষিতে বা নানান প্রসঙ্গে এর বাইরে ভারত থেকে নানান ধরনের উপাদান সামনে এনেছিলেন, যেগুলো আকবর হোসেন তিনি বলছিলেন যে আসলে সন্দেহ করার মতো অনেকগুলো উপাদান তিনি এর মধ্যে খুঁজে পান। পক্ষান্তরে জোবায়দা নাসরিন আসলে সবকিছুর মধ্যে ষড়যন্ত্র তত্ত্ব টানতে নারাজ। এটাকে আপনি কিভাবে আপনার দিক থেকে ব্যাখ্যা করবেন? দুটো মানে দুই রকম অ্যাঙ্গেলের ভার্সন দেখেন। যদি আমার প্রথম কথা হচ্ছে, যদি ষড়যন্ত্র হয় তাহলে আজকে একটা নিউজ হচ্ছে, হেডলাইন হচ্ছে এই শিক্ষার্থীদের আন্দোলনে অংশ নেয় বগুড়ার একজন বিএনপি নেতাকে সাসপেন্ড করা হয়েছে। যদি আমরা ধরে নিই এই প্রতিটা স্পটে, কারণ গতকাল 16টা জেলায় এই আন্দোলন হয়েছে, যদি প্রতিটা স্পটে 100 থেকে 1000 বা তারও বেশি শিক্ষার্থী অংশ নেয়, ধরে নিলাম যুক্তির খাতিরে, তাহলে কি 100%ই অন্য কেউ? তাহলে এটা কেন? আবার এটাও ওরা মানে কোনো যুক্তি নাই যে বাংলাদেশের অতীত প্রেক্ষাপটে, আন্দোলনগুলোর অতীত প্রেক্ষাপটে যদি আপনি দেখেন, তাহলে একটা আন্দোলন হয়তো বা সামাজিক আন্দোলন বা রাজনৈতিক আন্দোলন অথবা অন্য যে কোনোভাবে শুরু হয়, সেটাতে কিন্তু সুবিধাভোগী পক্ষরা সুবিধা নেওয়ার চেষ্টা করে। এটাও মানে এই যুক্তিটা আপনি উড়িয়ে দিতে পারেন না। ফলে কিন্তু আলটিমেটলি এই আন্দোলনটা তো মূল পরিচালনা করছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা যারা আসলে ভুক্তভোগী। হ্যাঁ, যেটা জোবায়দা বলেছেন, দুটো যেমন বৃষ্টির চেয়ে যে ভুলটা, এই ভুলটা যেভাবে রেমেডি দেওয়া হচ্ছে এইটা কিন্তু ঠিক না। আপনি প্রশ্ন ভুল মানে প্রশ্ন ভুল, এই প্রশ্নে আর কোনো পরীক্ষা হতে পারে না, কারণ মেজর দুইটা ভুল। কারণ এটা এখানে অত শর্টকাট ডিসকাশন আলোচনায় যাওয়া যাবে না কত বড় মেজর ভুল। এটা ফিজিক্সের যারা, আমি দুজন শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষকের সাথে কথা বলেছি আজকে, গতকাল এবং আজকে, তারা বলেছেন যে এই ধরনের ভুল রেখে এই প্রশ্নে এটা পরীক্ষা হতে পারে না, যেহেতু দুটো মজের ভুল। হ্যাঁ, তো এটা আসলে সবার জন্য সুবিচার হয় না আর কি, যেটা জোবায়দা আপা বলেছেন যে একজন হয়তো ভুল বলে আনসার করেননি, তাহলে সে অন্যটা আনসার করেছেন। এমনকি সে হয়তো ওটা ভুল জানে, কিন্তু আরেকটা যেটা আনসার করেছে সেটা হয়তো সে ভুল করেছে, এখন সে তো নাম্বার পাবে না, তাহলে এটা ন্যায় বিচার হলো না, 1 নাম্বার। 2 নম্বর হচ্ছে, বৃষ্টিতে অলরেডি অনেক কথা হয়েছে, কিন্তু আজকের পরীক্ষাটা, কালকে ওরা আন্দোলনে গিয়েছে, আজকের পরীক্ষাটা নেওয়াটা আসলে যৌক্তিক ছিল কিনা সেটা একটা বড় প্রশ্ন। কারণ ওরা এখনো আইনের দৃষ্টিকোণ থেকে ওরা কিন্তু বয়সের দিক থেকে শিশু, আপনি হয়তো কিশোর বলতে পারেন, ঠিক আছে, কিন্তু আলটিমেটলি আইনের ভাষায় মোটামুটি ধরতে গেলে শিশু, ঠিক আছে। তারা তো জাতীয় পরিচয়পত্র পায়নি, তো তাদের যে কোনো কারণেই হোক, যেভাবে হোক, বক্তব্যের কারণে হোক, পরিস্থিতির কারণে হোক, তারা আন্দোলনে গিয়েছে। আচ্ছা, আমরা বোঝাতে সারাদিন লেগেছে, সেটা আজকের পরীক্ষায় রিজেক্ট থাকার দরকারটা কি ছিল, এটা একটা বড় প্রশ্ন। হ্যাঁ, তো ফলে এই প্রশ্নগুলো আসতো না যদি 2টা দিন, ঠিক আছে, পরীক্ষাটা পিছিয়ে দিলাম। এখন ধরেন এখনো পর্যন্ত কিন্তু ওয়েদার ফোরকাস্টে আরো 5 দিন ব্যাপক বৃষ্টিপাতের আশঙ্কা আছে। যদি সেটা আজকে থেকে, রাত থেকে শুরু হয়, তা আবার বন্যা হয়, আবার কি বিষাবেন। প্রথম আর একটা বড় বিষয় হচ্ছে, আপনি ওয়েদার ফোরকাস্টিং না দেখে এই সময়ে কিন্তু এইচএসসি পরীক্ষা হয় না। হ্যাঁ, আবার সরকার বলছে প্রশ্নগুলোর জন্য আগের সরকার দায়ী। তাহলে 6 মাস একটা মন্ত্রণালয় পেয়েছে, সেটা আগের সরকারের উপর দায় দিব আমি?
ফলে শুধুমাত্র এই সমস্ত সামাজিক আন্দোলনগুলোকে নিজেদের ভুল ঢাকার জন্য অন্য কেউ ইনস্টিগেট করছে বা অন্য কেউ ইন্ধন দিচ্ছে, দিতেই পারে, স্বাভাবিক। পলিটিক্যাল দলগুলো বাংলাদেশের পলিটিক্যাল কালচার বলে মানে নিজের নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গ করতে চায় সবাই। তো সেইটা তো আমাকে ধর্তব্যের মধ্যে রাখতেই হবে, আমার বিবেচনার মধ্যে রাখতে হবে যে আমার শত্রুপক্ষ সবসময় ক্ষতি করতে চাইবে। জি, সাইফুল আলম চৌধুরী, আপনার পয়েন্ট পরিষ্কার। আমি আকবর হোসেনের কাছে যাওয়ার আগে ছোট্ট করে দুটি বিষয় জানতে চাইবো। আমাদের যেটা মানে জানতে পারছি যে শিক্ষামন্ত্রী তো অলরেডি বলেছেন যে এই প্রশ্নপত্র আরো 2 বছর আগেই তৈরি হয়েছিল। যেভাবে এইচএসসি এসএসসি পরীক্ষা প্রশ্নপত্র তৈরি হয়ে থাকে সেই বাস্তবতাবাদী বা সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে তৈরি হয়েছে। আবার এটাও একটু বলবেন নিশ্চয়ই যে আবহাওয়া অফিসের কথা বলছিলেন, বাংলাদেশের আবহাওয়া অফিসের পূর্বাভাসে আপনি কতটা আস্থা পান? প্রশ্নপত্র 2 বছর আগে তৈরি হয় না, মডারেশন কমিটিও 2 বছর আগে হওয়ার সুযোগ নেই আমার জানা মতে। হয় শিক্ষামন্ত্রী জানেন না, আমি দায়িত্ব নিয়ে বলছি, হয় উনি জানেন না অথবা উনি ভুল বলেছেন। মডারেশন কমিটি হবে একটা পরীক্ষার আগের, সেটা 3 মাস আগে হতে পারে, 6 মাস হতে পারে, বড় জোর 1 বছর আগে হতে পারে। এই বছরের পরীক্ষা শেষ না হওয়ার পরে আগ পর্যন্ত পরের পরীক্ষার মডারেশন কমিটি হতেই পারে না, অসম্ভব। হ্যাঁ, এইটা ধরে নিচ্ছি বিগত সরকার মডারেশন কমিটিটা করেছেন, কিন্তু সেই মডারেশন কমিটি গত বছর ভুল করলো না কেন, এই বছর ভুল করলো কেন? এটা তো একটা বড় প্রশ্ন। আবার সেই মডারেশন কমিটির প্রশ্ন আপনাকে 1 বছর আগে, 6 মাস আগে দিয়েছে, এটা অসম্ভব, এটা হতে পারে না। 6 মাস আগে মডারেশন কমিটি, এটা হতে পারে না। হ্যাঁ, কারণ আপনি নতুন করে সিলেবাস প্রণয়ন করেছেন, তাহলে নতুন করে আপনি এসে যদি নতুন করে সিলেবাস প্রণয়ন করতে পারেন, আপনি মডারেশন আগের প্রশ্ন কিভাবে করবেন? আমি যদি মানে শিক্ষামন্ত্রীকে কোড আনকোড বলি বিবিসি বাংলা থেকে, তিনি বলছেন যে আমরা দায়িত্ব পেয়েছি 4 মাস আগের কোশ্চেন মডারেট কোশ্চেন করেছিল। আপনি জানেন যে কোশ্চেন মডারেট করতে হলে এই প্রক্রিয়াটি 2 বছর আগে থেকে শুরু করতে হয়। আমরা এসে কোনো কোশ্চেন তৈরি করতে পারিনি, বিগত গভর্নমেন্ট মডারেট ছিল তাই কোশ্চেন করেছে। মঙ্গলবার সংসদে মিস্টার মিলন এই তথ্যটি সামনে তুলে এনেছেন। যাই হোক, এই বিষয়ে আপনি আপনার মন্তব্য দিয়েছেন। আমি আকবর হোসেনের কাছে যাব, তবে যদি একটু সুযোগ দেন আমি জাস্ট ইস্তেক ইমনকে বিদায় দিতে চাই। ইস্তেক ইমনের কাছ থেকে কালকে ছোট্ট করে শুনে নেব যে ইস্তেক ইমন কালকেও কি শিক্ষার্থীরা কোনো ধরনের কর্মসূচি দিয়েছেন কিনা? এখন পর্যন্ত তারা কোনো কর্মসূচি দেননি, তবে কর্মসূচির আমরা সম্ভাবনা ধরে নিচ্ছি। কারণ দেখুন, গোটা আলোচনা একটা বিষয় হচ্ছে যে শিক্ষার্থীরা আসলে ভুল করে মাঠে নামলো কিনা, তারা নামলো কিনা। তারা আসলে এই আলোচনায় মাঠে নেমেছে বলেই তো এই আলোচনাটা হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয় কিন্তু বলেনি যে তারা কোনো ভুল করেছে, এটি তাদের ভুল, তারা দায় নিয়ে শিক্ষার্থীদের কাছে কোনো ধরনের জবাবদিহিতা দিয়েছে। অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয়ে মন্ত্রী বলছেন যে তিনি 4 মাস আগে সরকার গঠন হয়েছে, যার কারণে প্রশ্নপত্র তৈরি করার যে ধরনের সময় সেটি তিনি পাননি। কিন্তু সরকার পরিবর্তন হয়েছে, কিন্তু যারা প্রশ্নপত্র তৈরি করেন সেই সব দায়িত্বশীল লোকজন কি পরিবর্তন হয়েছে? অর্থাৎ সরকারের সাথে তারা ক্ষমতায় এসেছেন, তারা তো দায়িত্বে আছেন। তাদের বিরুদ্ধে কি কোনো বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বা তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে যে তারা এই ভুলটি কেন করলেন বা তাদের দায় আছে? অর্থাৎ এক ধরনের দায় থেকে বের হওয়ার যে সংস্কৃতি বা এক ধরনের পাল্টা বক্তব্য দেওয়া, সেটির আসলে রিমার্কেশনই শিক্ষার্থীদের ক্ষেত্রে হয়েছে এবং সেটি শিক্ষার্থীরা করছেন। এবং আগামীকালও যা তারা নামবেন এরকম গুঞ্জন আমরা শুনছি। তাদের যেহেতু নির্ধারিত কোনো জায়গা নেই, 2টি পক্ষ আজ ভাগ হয়ে গেছে। আমি শেষ করে দিচ্ছি যে 2টি পক্ষ ভাগ হয়ে গেছে সচিবালয় থেকে যখন তারা ফেরত গিয়েছেন। এক পক্ষ মনে করছেন যে শিক্ষামন্ত্রীকে আরেকটু সময় দেওয়া প্রয়োজন, তিনি তার বক্তব্য থেকে শুরু করে তার যে কার্যপ্রণালী সেখানে তিনি সংযত হবেন, শিক্ষার্থী বান্ধব হবেন, শিক্ষা বান্ধব হবেন। এজন্য এক পক্ষ মনে করছে যে আন্দোলন আর চালানোর দরকার নেই, তারা সচিবালয় থেকে ফেরত গিয়েছেন। আর এক পক্ষ মনে করছেন যে না, শিক্ষামন্ত্রী যে ভুল করেছেন সেখানে শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া এটি আসলে সম্ভব না। এই 2টি পক্ষ এই 2 জায়গা থেকে বিদায় নিয়েছে আজ সন্ধ্যায়। এরপরে তারা শাহবাগে অবস্থান নিয়েছিল। এখন আগামীকাল তারা নামলে নিশ্চয়ই তাদের যে গ্রুপগুলো রয়েছে, আপনি জানেন যে এর মধ্যে বয়লার চিকেন পার্টি নামে তারা একটি সেই ককরোচ পার্টির মতো ইন্ডিয়ার তারা একটি প্ল্যাটফর্ম তৈরি করার চেষ্টা করছে, যেখান থেকে তারা এই প্রতিবাদগুলো জানাবে। জি, অসংখ্য ধন্যবাদ ইশতেক ইমন। এরই মধ্যে মাহাদি আমিন তিনি স্ট্যাটাস শেয়ার করেছিলেন, সেখানে তিনি বলছেন যে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ভুল প্রশ্নপত্র প্রণয়ন দায়ী ব্যক্তিদের সাময়িক বরখাস্ত করেছে। আকবর হোসেন, আপনি বলতে চাইছেন? আমি প্রথমে প্রফেসর নাসরিনের ওই প্রসঙ্গ ধরে আসি। উনি ষড়যন্ত্র তত্ত্ব একটা শব্দ ব্যবহার করেছেন। আমি কিন্তু আমার
কথায় কোথাও ষড়যন্ত্র তত্ত্বটা বলি নাই। ইভেন আপনি যদি আমার কথাগুলো রিডিং বিটুইন দ্য লাইন্স করেন, সেখানেও কিন্তু এটা নাই। আমি বলছি সন্দেহের অবকাশ। আমি শুরুটাই করেছি কিন্তু চট্টগ্রাম বিভাগে বা যারা এই যে এতটুকু পানি ভেঙে তারা পরীক্ষা দিতে গেলেন, তার যে সাফারিং সেটা সে বুঝবে, এবং এখানে একটা জেনুইন কজ তৈরি হয়েছে। পরবর্তীতে কি হয়েছে, আন্দোলন এই যে হচ্ছে রাস্তাঘাটে, সেখানে কয়জন, সেই প্রশ্ন আমি তুলেছি। কয়জন তো তোলাটা মানে এটা কি বলবো, এটা অযৌক্তিক কিছু না। এবং আমি যা বলেছি ইশতিয়াক ইমন তার চেয়ে আরো বেশি বলেছেন, এবং তিনি কনফার্ম করেছেন যে 100 সাংবাদিকের বিপরীতে সেখানে আন্দোলনকারী হচ্ছে 30 জন, বাট যদি 30 জনও হয়ে থাকে তারা আন্দোলনকারী, নো প্রবলেম। আমি যেটা বলছি যে পলিটিক্যাল ইনফিলট্রেশনের ব্যাপারটা যে কোনো আন্দোলনে হতে পারে, এবং সেখানে আমি উদাহরণ হিসেবে বললাম যে কোন আওয়ামী লীগ নেতা তাদের স্ট্যাটাস শেয়ার করেছেন যে এই আন্দোলনটা চলবে শিক্ষার্থীদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত। এটা দিয়েছেন তারা, এটা এমন না যে এটা তারা কোথাও দেননি, আমি নিজে থেকে বলছি, এটা সোশ্যাল মিডিয়াতে আছে। তো আমি ওইটাকে রেফারেন্স হিসেবে উল্লেখ করেছি, বাট পুরোটা যে ষড়যন্ত্রের ব্যাপারটা কিন্তু ওরকম না, ওইটা আমি বলিনি। আর শিক্ষামন্ত্রীর যে ব্যাপারটা আসে, আমার কাছে দেখুন ওনার কথা শুনে বা পার্লামেন্টের স্টেটমেন্ট দেখে আমার কাছে মনে হয়েছে যে উনি একটু পাজলড, ঠিক মানে একটু উনি, আমি বলবো যে ঠিক বুঝে উঠতে পারছেন না যে ওনার কথাগুলো কিভাবে বলা দরকার। কারণ উনি যে, আপনি জানেন যে বাংলাদেশে যেহেতু একটা ছাত্র অভ্যুত্থানকে, মানে ছাত্রদের অভ্যুত্থানকে কেন্দ্র করে একটা সরকারের পতন হয়ে গেছে, অত শক্তিশালী একটা সরকার, তো সুতরাং এইটা নিয়ে কিন্তু সরকারের মধ্যে, মানে বর্তমান সরকারের মধ্যেও কিন্তু একটা দোদুল্যমানতা বলেন, কিছুটা অস্বস্তি বলেন, এটা কিন্তু থাকাটা অস্বাভাবিক কিছু না। কারণ আবার কোন দিকে টার্ন নেয় সেটা বলা মুশকিল। এবং সেই জন্য আমার কাছে মনে হচ্ছে যে শিক্ষামন্ত্রী যা কিছুই বলেন না কেন, বা শিক্ষা মন্ত্রণালয় যা কিছু করুক না কেন, যেটা ইশতিয়াক এমন প্রশ্নটা তুলেছেন যে হ্যাঁ পলিটিক্যাল গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে, কিন্তু আপনার রাষ্ট্র ব্যবস্থা তো চেঞ্জ হয় নাই। যেখানে স্টেট মেশিনারিজ যেটা ফাংশন করে, ওইখানে তো তারাই ছিলেন যারা এখন কাজ করছেন, যে শিক্ষা বোর্ড বা শিক্ষা মন্ত্রণালয় বা অধিদপ্তর, তারা সেখানে, তাহলে তো এটা হওয়ার সুযোগ নেই। ইটস গুড দ্যাট মাহাদি আমিন অলরেডি শেয়ার করেছেন যে সেখানে ব্যবস্থা নেওয়া হচ্ছে, কিন্তু ব্যবস্থাগুলো এরকমও যাতে না হয় যে চট করে কাউকে একজনকে ধরে একটা স্কেপগোট বানানো, একটা আন্দোলন হচ্ছে সুতরাং আমি ধরে একজনকে একটা স্কেপগোট করে দিই। তো আপনি যদি আবার ওইটাও করতে চান, তখন কিন্তু এটা সরকার ব্যবস্থার ফাংশনালিটি নিয়ে একটা প্রশ্ন ঢুকবে, তখন আর কেউ কিন্তু রেসপন্সিবিলিটি নিতে চাইবে না। রাইট। আমি এই প্রসঙ্গের পরিবর্তনে যাবার আগে জুবেদা নাসরিনের কাছ থেকে ছোট্ট করে জানবো, তারপর বিরতিতে যাব। পুরো ঘটনা থেকে আসলে আমরা কি শিখলাম? পুরো ঘটনা থেকে যেটা আমাদের কাছে, যেটা প্রথমে একবার বলছে, যেটা লেসন আমাদের, এই ধরনের ঘটনা তো আসলে সবসময় কোনো না কোনোভাবে নানা রকম বিষয় ঘটে। এটা হলো কি, আমার কাছে মনে হচ্ছে যে অসামঞ্জস্যতা বিভিন্ন, আমি প্রথমে যেটা বলেছি, শিক্ষা একটা ব্যবস্থাপনা, শিক্ষা কিন্তু একটা পরীক্ষা আপনি নিয়ে আসলেন একটা তারিখ, সেরকম না। যেটা প্রথম থেকে আপনার আকবর বলেছেন, আপনার আমাদের অন্য বক্তা বলেছেন, যেখান থেকে ওয়েদার থেকে সবকিছু এখান থেকে জড়িত আছে, যানবাহন, ওয়েদার, শিক্ষার্থীদের সামগ্রিক সবকিছু এবং প্রশ্ন সবকিছু তো জড়িত। তো আমার কাছে মনে হচ্ছে যেটা আকবর, এই শেষ কথাটাও যদি আমি বলি যে দোদুল্যমানতার প্রেক্ষাপটটা কি, সোশ্যাল সাইকোলজি অফ এডুকেশন, যেটাকে আমরা গুরুত্বপূর্ণ দর্শন এবং সাইকোলজি। এখন সেই সাইকোলজিকে নিয়ে আমি নাড়াচাড়া শব্দটা এখানে ঠিক শব্দ না, কিন্তু যখন আমরা এটাকে নিয়ে আসলে মেকানিজম সেট করব, তখন প্রত্যেকটা বিষয়কে আসলে, যেটা ইউরোপে আপনার 6 মাস 1 বছর থেকে, প্রশ্ন যদি 2 বছর আগে থেকে করে থাকে, আমার প্রথম প্রশ্নটা শিক্ষামন্ত্রী বলেছেন 2 বছর আগে প্রশ্ন করা হচ্ছে, তাহলে 2 বছর আগে যে প্রশ্ন করা হয় রেডি, তার মানে রেডি ছিল 2 বছর পরে কি হবে। তাহলে সেই সরকার পরীক্ষার আগের দিন ওয়েদার, মানে এই ব্যবস্থাপনা ঘটলে কিভাবে, তাহলে ওনার তো সবকিছু নিয়েই রেডি থাকার কথা, আরো 5 মাস আগে সবকিছু, যেন কোনো রকম খামতি না থাকে। তাহলে এই বক্তব্যগুলো কিন্তু বিক্ষিপ্ত বক্তব্য। তো সেই জায়গায় আমার কাছে মনে হয় যে মানে যোগাযোগহীনতা। আর আমি এখনো আবারও ওই জায়গাটা গুরুত্ব দিতে চাই যে 10 জন শিক্ষার্থীও যদি আন্দোলনে করে, সরকারের তাদের সঙ্গে আলাপচারিতার সমস্যাটা কোথায় আসলে, যে ঠিক আছে তোমাদের দাবি, তোমাদের কি কি দাবি বলো, আমরা সেভাবে ব্যবস্থা করছি। এটা শিক্ষার্থীদের সঙ্গে একটা যোগাযোগ তৈরি করা, সেটা শিক্ষা মন্ত্রণালয় করতে পারতো, সেটা শিক্ষা এই প্রসেস সঙ্গে যারা জড়িত তারাই দেখা করে করতে পারতো, যে বিষয়গুলোকে, যে এখানে আমরা দেখছি কি যে শুধুমাত্র আমরা শিক্ষামন্ত্রীর মুখ থেকে এটা শুনতে চাই, একদম সেন্ট্রাল একটা
এইটা কিন্তু গণতন্ত্র, একটা দেশ শাসন, সবগুলোর সঙ্গে কিন্তু শিক্ষা জড়িত। সেগুলো যখন হয়ে যায় তখন কিন্তু একটা বিশাল যে ফাঁক, শিক্ষার্থী শিক্ষামন্ত্রীর মধ্যে আর কেউ নাই, কিন্তু বিষয়টি এরকম হওয়ার কথা না। জি, অসংখ্য ধন্যবাদ। আমাকে একটু সময় দেবেন, আমি একটা বিরতি নেই। বিরতির পর আজকে বাজেট অধিবেশনের সমাপ্তিতে প্রধানমন্ত্রী বক্তব্য রেখেছেন, সেখান থেকে একটা উল্লেখযোগ্য বিষয় সামনে এসেছে। তিনি বলছেন যে উগ্রবাদ এবং চরমপন্থাকে সরকার প্রশ্রয় দেবে না, এটা তিনি আশ্বস্ত করছেন এবং একই সঙ্গে এই বিষয়ে বিরোধী দলের কাছ থেকেও তিনি সহায়তা চেয়েছেন। বার্তার মধ্যে বিশেষ কিছু আছে কিনা একটু খুঁজে দেখতে চাই, তবে তার আগে নেব ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পর। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। আবার আমন্ত্রণ নির্বাচিত খবরে। আমাদের সাথে আছেন আকবর হোসেন, আছেন জোবায়দা নাসরিন, আছেন সাইফুল আলম চৌধুরী। আমরা পরের প্রসঙ্গ যেতে চাই। আজ জাতীয় সংসদের দ্বিতীয় যে অধিবেশন, সেখানে সমাপনী ভাষণে প্রধানমন্ত্রী বেশ কিছু বিষয়ে কথা বলেছেন। তিনি জুলাই প্রসঙ্গে কথা বলেছেন, বিনিয়োগ নির্ভর অর্থনীতির কথা বলেছেন, দুর্নীতি, আইন শৃঙ্খলা, একটি বিশেষ দেশকে সুবিধা দিয়ে স্বাস্থ্য খাতের ধ্বংস, নানান প্রসঙ্গ এসেছে। তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য যে অংশটি এসেছে সেটি হচ্ছে তিনি উগ্রবাদকে এবং চরমপন্থাকে প্রশ্রয় দেবেন না এবং এই বিষয়ে বিরোধী দলের পূর্ণ সহযোগিতা চেয়েছেন। প্রধানমন্ত্রীর ভাষণটা আমরা শুনি, তারপর আলোচনায় যাই। বর্তমান সরকার কোনোভাবেই কোনো প্রকার চরমপন্থা বা উগ্রবাদকে প্রশ্রয় দিবে না এবং আমরা যেভাবে সরকারি দল এবং বিরোধী দল আমরা বিভিন্ন বিষয় এই সংসদে কোনো বিষয় হয়তো দ্বিমত করেছি, কিন্তু একই সাথে অনেক বিষয় আমরা একমত পোষণ করেছি। আমি বিশ্বাস করি দৃঢ়ভাবে যে উগ্রবাদ এবং চরমপন্থাকে যে বর্তমান সরকার প্রশ্রয় দেবে না, এই ব্যাপারে আমরা সম্পূর্ণভাবে বিরোধী দলের সহযোগিতা পাবো ইনশাল্লাহ। আমি সাইফুল আলম চৌধুরীকে দিয়ে শুরু করতে চাই। সাইফুল আলম চৌধুরী এই বিষয়ে দীর্ঘদিন যখন সাংবাদিকতা করতেন, কাজ করেছেন, ফলে বিরোধী দলের সহায়তাটাকে বিশেষভাবে চাওয়াটাকে কিভাবে দেখেন? এর মধ্যে বিশেষ কিছু আছে কিনা? পাশাপাশি এগুলো বিষয়ে উৎকণ্ঠিত হওয়ার কারণ কি? আসলে অতি সম্প্রতি যে আমরা যে ধরনের কালেমা সাদা পতাকার মিছিল টিছিল দেখেছি, ফলে সেগুলো কি আসলে সেই জায়গা থেকে এই বক্তব্যগুলো আসছে? আমরা সম্প্রতি দেখেছি, এটা বলাটা ভুল। বাংলাদেশে তার আগে একটা বড় বিষয় বলে নিই, সেটা হচ্ছে বিএনপি সরকার তার একটা প্রিন্সিপাল জায়গায় কি নামে তাদেরকে আখ্যায়িত করবে সেটা একটা ড্রামাটিক্যাল চেঞ্জ এনেছে। আগে আমরা বলতাম, আপনি বাংলাদেশের পত্রপত্রিকাগুলা, ইভেন বিএনপি পন্থী মিডিয়াগুলো খুলে দেখবেন শব্দটা লেখা হতো জঙ্গি, এখন বলা হচ্ছে উগ্রবাদ বা চরমপন্থা। হ্যাঁ, হোয়াটএভার, আপনি বিষকে যে নামেই ডাকেন না কেন, বিষ তো মানুষ মারবে, তাই না? কিন্তু প্রশ্ন হচ্ছে, আপনি সূর্যকে যে নামে ডাকেন, সূর্য ওইটা আলো দিবে, কিন্তু সূর্যকে যদি চন্দ্র হিসেবে ভুল করেন, অবমূল্যায়ন করেন, বা তাদের সক্ষমতাটাকে আপনি গাইড করেন বা মিসআন্ডারস্ট্যান্ড করেন, তাহলে কিন্তু যেই সমস্যার মধ্যে আপনার পড়ার কথা, সেইটা আমার মনে হয় আপনি অলরেডি পড়ে গেছেন। সেটা কেমন আপনি দেখেন, সেটা বলছি এই কারণে যে যখন 24-এর 5ই আগস্টের আগে পরে বাংলাদেশের 17টা কারাগারে হামলা হয়েছিল জুলাই আন্দোলন চলাকালে, এটা আমার কথা না, এটা দেখবেন যে আপনি 24 আগস্টের পরে একটা তদন্ত কমিটি গঠিত হয় কারাগার থেকে, তারা একটা রিপোর্ট দিয়েছিল এবং সেটা পত্রিকায় এসেছিল। সেই রিপোর্টের ওনাদের তথ্য মতে 9 জন ফাঁসির দণ্ডপ্রাপ্ত জঙ্গি সহ, এটা ওনারা এই শব্দটাই ব্যবহার করেছিলেন তখন, জঙ্গি সহ, কারণ এটা আসলে চার্জশিটে এইভাবে লেখা আছে এবং মাল রায়ও এভাবে লেখা আছে, আমি সেজন্য বলছি। তো 69 জন বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত যেই জঙ্গি যাদেরকে আখ্যায়িত করা হয়েছিল বিভিন্ন সময় চার্জশিটে, তারা কিন্তু জেল থেকে পালিয়েছে, এখনো পর্যন্ত এদের একজনকেও ফেরত আনা যায়নি। আর বিবিসি বাংলার একটা রিপোর্ট অনুযায়ী প্রায় 450 জন অন্তর্বর্তী সরকারের আমলে জামিন পেয়েছে, যাদের বিরুদ্ধে এই জঙ্গিবাদ বলেন বা উগ্রবাদ বলেন, চরমপন্থা বলেন অভিযোগ ছিল। তারা গেছে কোথায়? হিস্ট্রিক্যালি আসি, বাংলাদেশে প্রথম জঙ্গি আসে, মানে জঙ্গি যেটাকে বলা হচ্ছে সেটা আসে আফগানিস্তানের যুদ্ধের পর থেকে। মাত্র 24 জন এসেছিলেন ট্রেইনড, তারাই পরে গ্রাস দেখা গেছে। বিএনপির আমলে 2001 সালের পর একটা ইনভেস্টিগেশন হয়েছিল সিআইডির আশরাফুল হুদা, পরে যিনি আইজিপি হয়েছিলেন তিনি নিজে ইনভেস্টিগেশন করেছিলেন। উনি নিজেই তখনকার সরকারকে রিপোর্ট দিয়েছিলেন যে সবগুলো একই চক্রের কাজ, যতগুলো বোমা হামলা হয়েছিল বাংলাদেশে।
ওই রিপোর্টটা ছিল ফাইলার মাজারে 2003 সালে টাঙ্গাইলের ফাইলার মাজারে বোমা হামলার পর। এই সবগুলোই আমি যে বলছি এগুলো সবগুলোই মোস্ট অফ দ্য বিএনপির আমলের। ফলে আমি জঙ্গিবাদ বলি আর উগ্রবাদ বলি, যে নামে বলি না কেন, আমি আসলে প্রশ্রয় দিতে চাই না, কিন্তু আশ্রয় কি দিচ্ছি আমার প্রশ্ন সেখানেই। হ্যাঁ, কারণ যাদের বিরুদ্ধে এই যে শুধুমাত্র এই পতাকা উড়ানোর পিছনে যাদের নামগুলো আসছে তারা অতীতে তাদের রেকর্ড ভালো না, এবং তারা বিএনপির আমলেই সবচেয়ে বাজে কাজগুলো করেছিল, বিগত বিএনপি সরকারের আমলেই। ফলে ওই হিস্ট্রি যদি আমি ধরে নিই, কারণ সারা দেশে বোমা হামলা কখন হয়েছে? 63টা জেলায়, তাই না? সো 21শে আগস্টের মতো গ্রেনেড হামলা কখন হয়েছে? তো আসলে কি আমি আসলে প্রশ্রয় দিচ্ছি না? সেটা একটা বড় প্রশ্ন এসে যায়। হ্যাঁ, আপনার কথা পরিষ্কার, আপনার কথা পরিষ্কার। সাইফুল আলম চৌধুরী, আকবর হোসেন তিনি একটা প্রসঙ্গ বলছিলেন যে প্রেক্ষাপটটা তৈরি হয়েছে এটা লম্বা হিস্ট্রি বলেছেন, কিন্তু পাশাপাশি এটাও তিনি উল্লেখ করেছেন যে অন্তর্বর্তী সরকারের সময় 450-র মতো একটা সংখ্যা দিয়েছেন যারা বেরিয়ে গেছেন জামিনে নানানভাবে। তারা তো স্টিল একটা মানে একটা সংখ্যা তৈরি করেন। কি বলবেন এই বিষয়ে? না, সাইফুল ভাই রাইট, এবং আসলে এটা একটা প্রেক্ষাপট আছে, এটাকে হুট করে মাঝখান থেকে আলোচনা করলে হবে না। আর প্রধানমন্ত্রী যেটা বলছেন পার্লামেন্টে, বিএনপি সরকারের মধ্যে এটা নিয়ে একটা আমি বলবো যে কিছুটা চিন্তাও বলতে পারেন, বা একই সঙ্গে তাদের সেই একটা কনফিউশনও আছে। কারণ যে ঘটনাগুলো ঘটেছে 2001 থেকে 2006 সালের মধ্যে, এটার দায়িত্ব বিএনপি এড়াতে পারবে না, এবং এটার জন্য বিএনপিকে যথেষ্ট খেসারত দিতে হয়েছে 17 বছর। সুতরাং বিএনপির সেটা মাথায় আছে। আমার ধারণা বিএনপি সেটা খুব কুইকলি রিয়েলাইজ করছে যে আমাদের এটা আগে থেকেই ফিক্স করতে হবে। এই প্রশ্নটা কেন আসে না, বা এই উত্তরটা মানে সামনে কেন আসে না? ধরেন যে বাংলা ভাইয়ের উত্থানের বা যে প্রসঙ্গগুলো আসে শায়েখ আব্দুর রহমানের, সে বিএনপির আমলেই তো এরা অ্যারেস্ট হয়েছিলেন, তাই না? না, হয়েছিলেন। দেখেন, বিএনপির আমলে অ্যারেস্ট হয়েছিলেন, তাতে কি হয়েছে? তাতে কিছুই হয়নি। আচ্ছা, আপনি যখন এটাকে বাড়তে দিলেন, বাড়তে দেওয়ার পরে তার যখন অনেক ডালপালা বিস্তৃত হয়ে গেল, তখন আপনি সেখান থেকে কিছু ডালপালা ছাঁটার চেষ্টা করলেন বা শেকড় উপড়ানোর চেষ্টা করলেন। অলরেডি তখন শেকড় আরো গজিয়ে আরো বহু দূর চলে গেছে। সো কিন্তু আবার ব্যাপারটা একেবারে যে ওই সময় শুরু হয়েছে তা না। বাংলাদেশে এই যে উগ্রপন্থা বলেন বা এটার উত্থানটা কিন্তু আমরা আরো mid-80s থেকে শুরু করি, যখন সোভিয়েত ইউনিয়নের সময় আফগানিস্তান ফাইট করছিল। সোভিয়েত ইউনিয়নের সময় বাংলাদেশ থেকে প্রচুর সকল মুজাহিদিনরা সেখানে গিয়ে তখন ফাইট করেছে, তারা দেশে ফিরে এসছে, এটা আছে। এক সময় বাংলাদেশ থেকে কিছু মানুষ ফিলিস্তিনে গিয়েও কিন্তু তারা লড়াই করেছে, সেরকমও কিন্তু লোক এখনো জীবিত আছে, একজন দুজন। আচ্ছা, এটা তো হলো হিস্ট্রি। আর এটাকে হচ্ছে কি রাজনীতির বাইরে এটাকে দেখা যাবে না। আপনি দেখবেন যে পৃথিবীর যেসব দেশগুলোতে, বিশেষ করে মুসলিম মেজরিটি কান্ট্রি, যেখানে একটা বড় আকারের মাস আপরাইজিং হলো, এই গণ অভ্যুত্থানের মুখে একটা সরকার পতন হয়, আপনি প্রত্যেকটা জায়গায় দেখেন যে সেই সরকারগুলো পতনের পর ইসলামপন্থীদের একটা উত্থান হয়েছে সেখানে। সেটা আপনি সিরিয়া, ইরাক, মিশর, তিউনিসিয়া, প্রত্যেকটা জায়গায়। এবং এটা কেন হয়েছে? এখন ইসলামপন্থীদের উত্থান হওয়া মানেই যে উগ্রপন্থার উত্থান হওয়া ব্যাপারটা তা না, কিন্তু পাশ্চাত্য এটাকে সেভাবে ফ্রেম করতে চায়। এটার মধ্যে কিছু যে সত্যতা নাই তাও না। আজকে যিনি সিরিয়ান লিডার, উনি তো একসময় আমেরিকার কারাগারে, আমেরিকার কাস্টডিতে ছিলেন, আইএস এর নেতা না, বাশার আল আসাদের উত্থানের পর। এটা কেন হয়? এটা হয় কি যে ইসলামপন্থীরা ওই সব অটোক্রেটিক রুলারদেরকে ফালানোর জন্য তারা ইসলামপন্থীরা যেভাবে জীবন দেয় এবং তারা যেভাবে এটাকে মানে সামনে এসে দেয়, তখন অটোমেটিক তাদের একটা স্টেক তৈরি হয়ে যায় ওই সমাজের মধ্যে। বাংলাদেশের ক্ষেত্রে আমার ধারণা যে 5ই আগস্ট পরবর্তীতে এটাই হচ্ছে। শেষ করতে হবে। প্রফেসর জুবায়েদ নাসরিন, আপনি একটু আমাদেরকে এই বিষয়ে কনক্লুশন টানবেন। ধরেন যেটা বলছিলেন যে উগ্রবাদ বলেন, জঙ্গিবাদ বলেন, চরমপন্থা বলেন, বিষয় তো একই। ফলে এটাকে আমরা কিভাবে অ্যাড্রেস করবো, আপনি বিষয়টা বলুন। আমি একটু ডায়াসের দিকে যেতে চাই, সেখানে অনলাইনগুলো দেখতে চাইবো। আপনি আপনার মন্তব্যটা শুনি, আপনার বিশ্লেষণ শুনি। একই সঙ্গে সাইফুল আলম চৌধুরীকে অসংখ্য ধন্যবাদ, সময় দিয়েছিলেন। অসংখ্য ধন্যবাদ সাইফুল আলম চৌধুরী। প্রথমে আমি আসলে আজকে প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে যে কথাটা বললেন, আমার কাছে মনে হচ্ছে যে প্রসঙ্গটা আপনি তুললেন যে কয়দিন আগে বিভিন্ন জায়গায় যখন আপনার কালেমা লেখা, আপনার সাদা কালো পতাকা
পতাকা বলবো না, কাপড় লাগানো হলো, এই বিষয়ে সরকারের অবস্থান কি ছিল আমরা কিন্তু জানি না। এই বিষয়ে তখন সরকার কোনো রকম বিবৃতি দেয়নি, কারা এগুলো করছে কি করছে এগুলো কিন্তু আমাদের প্রশ্ন ছিল, কিন্তু সরকার কিন্তু নীরব ছিল। দ্বিতীয়ত হলো যে বিষয়টা বলা হচ্ছে যে জামিনে কিন্তু তারা মুক্তি পায়নি, তাদেরকে প্রায় 2024 আগস্টে সকল বন্দীদেরকে মুক্তি দেওয়া হয়েছিল, ওটা কিন্তু জামিন না, ওটাও কিন্তু আমি মনে করি এটা রাজনৈতিক কৌশলে একটা পার্ট ছিল, এবং যার কারণে যেটা সাইফুল্লাহ অত্যন্ত গুরুত্বভাবে বলেছে ওরা কোথায় আছে কেউ আমরা জানি না, এবং এটা মানে আশঙ্কা, একটা অনিরাপত্তা বোধ কিন্তু সবার মধ্যে আছে যে এরা কোথায় আছে, সেটা যে নামে আপনি ডাকেন, জঙ্গি বলেন, আপনার উগ্রবাদ বলেন, সেটি। সাথে আমি শেষ করব আসলে প্রধানমন্ত্রীর বক্তব্যের উপর কেন আসলে আমি ব্যক্তিগতভাবে যে একেবারে 100% আস্থা রাখতে পারছি না, এ কারণে হলো দেখুন প্রধানমন্ত্রী বলছেন যে প্রথমে যখন ক্ষমতায় আসছেন যে শিক্ষাকে রাজনীতির বাইরে রাখতে হবে, ঠিক এক সপ্তাহের মধ্যে 7টা বিশ্ববিদ্যালয় ভিসি রাজনীতি বিবেচনা হলো। এখন পর্যন্ত যত ভিসি নির্বাচিত হয়েছে প্রশাসনিক কাঠামোতে সকল কিন্তু রাজনৈতিক বিবেচনায়। এখন বক্তব্য এবং অ্যাকশন যখন একটা দ্বৈততা তৈরি করে, যখন একটা প্যারাডক্সের মুখোমুখি হয়, তখন কিন্তু আমরা সরকারকে কিন্তু একভাবে লিপ সার্ভিসের পার্ট হিসেবে দেখি, কার্যত সে সরকার যেগুলো বলে সেগুলোকে বাস্তবায়িত হতে দেখি না। জি, অসংখ্য ধন্যবাদ জুবাইর নাসরিন এবং আকবর হোসেন। সাধারণত আমরা এই অংশে অনলাইন পোর্টালগুলো সর্বশেষ আপডেট দেখি এবং মতামত নেওয়ার চেষ্টা করি। আমি মনে হয় আজকে মতামত নিতে পারছি না, সময় একেবারে হাতে কম, আমি বরং একটু আপডেটগুলো দেখি, দর্শকদেরকে জানিয়ে দিই। প্রথম আলো, কোনোভাবে উগ্রবাদকে প্রশ্রয় দেবে না সরকার, সংসদের প্রধানমন্ত্রী, যেটা নিয়ে আমরা এতক্ষণ আলাপ করছিলাম। দড়িতে বাঁধা 2.5 বছরের মেহেদির শৈশব, কোনো মানব শিশু কীভাবে বেড়ে উঠতে পারে, একটি হিউম্যান অ্যাঙ্গেলের স্টোরি। এইচএসসির পরীক্ষা নিয়ে সরকারের 5 উদ্যোগের কথা জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন। 5টি উদ্যোগের কথা তিনি জানিয়েছেন, সেগুলো নিশ্চয়ই এটার মধ্যে বিস্তারিত আকারে আছে। আরও বেশ কিছু স্টোরি আছে, আর অন্যান্য অনলাইনগুলো দেখতে পাচ্ছি না, কারণ হাতে একেবারেই সময় নেই, অনুষ্ঠান শেষ করতে হবে। অসংখ্য ধন্যবাদ প্রফেসর জুবাইর নাসরিন এবং একই সঙ্গে আকবর হোসেন, আপনারা আপনাদের মূল্যবান সময় এবং মন্তব্য দিয়েছিলেন। আর এই ছিল আজকের নির্বাচিত খবরে। কাল আবারও দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।